বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অনেকে এই কথা বলে থাকেন যে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন জনাব তারেক রহমান এখন দেশে ফিরতেছেন না, কারণ তারা নিরাপত্তার ঝুঁকি রয়েছে। আপনিও কি তাই মনে করেন কি না? জনাব তারেক রহমান দেশে ফিরছেন না কেন এখন? উনার কি আসলে সিকিউরিটি কনসার্ন রয়েছে কিনা এই দেশে আসলে? আমি নিজেও ব্যক্তিগতভাবে ওনাকে বেশ কয়েকবার প্রশ্নটা করেছিলাম। আই ডিডন্ট গেট এ ক্লিয়ার আনসার, লেট মি বি ফ্র্যাঙ্ক। এবং একটা তো আমি জানি ওনার কিছু কেস চলছে, এবং আমার মনে গতকালকেও একটা লাস্ট অ্যাপিল, যেটা অ্যাপিলের ডিভিশনে চলছে, যেটা আমি আভাস পেয়েছি ওনার কথাবার্তা, যে উনি অবভিয়াসলি লুকিং ফর আ ক্লিয়ার ডাইরেকশন অ্যান্ড ডেট, কবে ইলেকশনটা হবে। এবং আমার যেটা ধারণা, উনি না আসার কারণ হচ্ছে, উনি যদি ইলেকশন শিডিউলটা ক্লিয়ার জানেন, তাহলে উনি এটাও জানেন যে উনি আসলে দেশে কিন্তু একটা জন সুনামি হবে, এবং উনি ওটাকে কাজ লেগিয়ে রাইট আপ টু দ্য এন্ড অফ দ্য ইলেকশন ক্যাম্পেইন উনি যেতে চান। এটা আমার ব্যক্তিগত ধারণা, কারণ ওটা ওনার জন্য সহজ হবেন। এই যে জনস্রোত যেটা হবেন উনি আসলে, উনি যখন বিভিন্ন জেলায় জেলায় যাবেন, ওই একই স্রোতে উনি ক্যাম্পেইনটা শেষ করবেন। আমার ইটস এ গুড ওয়ার্কিং স্ট্র্যাটেজি। না, কিন্তু ওনাকে যদি বিভিন্ন জেলায় জেলায় যেতে হয়, আমরা কিন্তু দেখেছি, মানে আমরা অ্যাক্টিভ রিপোর্টার হিসাবে 96, 2001, 2006 বা 2008 যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচনগুলি আমরা দেখেছি। এই জেলায় জেলার এই ক্যাম্পেইনগুলি তো 5-6 মাস আগে থেকেই শুরু করার কথা। মানে আমি যেহেতু এই প্রশ্নটা জানতে চাই, বিএনপি শীর্ষ নেতৃবৃন্দ, এমনকি যারা মির্জা ফখরুল ইসলাম আলমগীরও আমার শোতে এসেছিলেন, তাকেও আমি যখন জানতে চেয়েছি, তিনি প্রায় আপনি যা বলেছেন তার কাছাকাছিই বলেছেন। কিন্তু আমার কাছে, মানে এটা আমার কাছে একটা এখনো রহস্য যে তিনি দেশে আসতেছেন না। তার ঘনিষ্ঠ কেউ কেউ এটা বলতে চেষ্টা করতেছেন যে তার কিছু ঝুঁকি রয়েছে। আইন আদালতের যে ব্যাপারটা, সেই মামলাগুলি এখন শেষ পর্যায়ে তুলে নেওয়া হচ্ছে তার অ্যাবসেন্সিয়াতেই। সুতরাং তার না আসার আমি কোনো মানে যুক্তিগ্রাহ্য কারণ দেখতেছি না, যদি না কোনো লুকানো নিরাপত্তার ঝুঁকি থেকে থাকে। কেউ কেউ বলতেছেন আর্মির থেকেও তার একটা ঝুঁকি আছে, সেই জন্য আমি জানতে চাচ্ছিলাম। তুলে নেওয়া হয়েছে কেসগুলো, এটা ঠিক না, কারণ ওনাকে তো তুলে নেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল, উনি সেটা নেননি। উনি বলেছেন যে না, লেট ইট ফলো দি প্রসেস অফ ল, এবং সেই ল হিসেবে জেনারেল আকবর, হি ইজ নট ফলোইং দ্য প্রসেস। আপনি যদি কোনো কোর্টের এগেইনস্টে আপনি মামলা আপিল করেন, ইউ হ্যাভ টু বি দেয়ার ইন অ্যাবসেন্সিয়া। কিন্তু আরেকটা কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করা যায় না, এটা সাধারণ নর্মস। উনি এইখানে আইসা কোর্টের কাছে বলবেন আগের কোর্টে আমি সুবিচার পাই নাই। উনি যে এই কোর্টে আসতেছেন না, তার মিনিং হচ্ছে তিনি কিন্তু এই কোর্টেও সুবিচার পাবেন বলে সেই ভরসা তার নাই। ডাইরেক্ট অনাস্থা। পৃথিবীর যে কোনো কোর্ট হলে ওনাকে রিলিফ দিত না, কিন্তু একটা কম্পিটেন্ট কোর্ট। আমি আই এম নট আ লয়ার, আমি এটার ব্যাপারে প্রশ্ন করতে যাব না। আমি আমার ব্যক্তি সাধারণ ইয়ে দেখে আমি আইনটা একটু কম বুঝি বেসিক্যালি। কিন্তু আপনি মনে করছেন তার কোনো নিরাপত্তা ঝুঁকি নাই, সেটা? না না, ডেফিনেটলি আই ডু নট থিংক সো। নিরাপত্তার ঝুঁকি অবশ্যই আছে, এবং আমি ওনার সাথে যখন আলোচনা, আমি এটা বলেছি দ্যাট ইউ হ্যাভ টু টেক ইয়োর সিকিউরিটি ভেরি সিরিয়াসলি। আপনি এখন ব্যক্তি তারেক নন, আপনি এখন একটা পার্টিরও হেড, এবং আগামীতে ভবিষ্যতের জনগণের প্রত্যাশা আপনি হয়তো প্রধানমন্ত্রী হবেন। এবং বর্তমানে জিও পলিটিক্যাল যে টেনশনটা চলছে, আমার বলার বিস্তারিত করার দরকার নেই, আপনিও বুঝেন যে বেনাজিরের মতন লোক যখন ক্লোজ রেঞ্জে শট করে ওনাকে মেরে ফেলা হলো, যখন গণসংযোগে যাবেন, উনি কিন্তু বিকামস এ ভেরি সফট টার্গেট, এবং তার সেই নিরাপত্তা ব্যবস্থাটা ইনশিওর করা মনে হয় সরকারেরও অবশ্যই অবশ্যই অবশ্যই। আমি মনে করি যে এইটা আদারওয়াইজ আমার কাছে মনে হয় যে নিরাপত্তার ঝুঁকি যদি থাকে, বা নিরাপত্তার ঝুঁকিটা অবশ্যই আসে, উনি একটা সফট টার্গেট হতে পারে নানা ধরনের ক্যাওস লাগানোর জন্যই। সেই ক্ষেত্রে তার নিরাপত্তা নিশ্চিত করা সেটা অবশ্যই দরকার। আমি আপনার সাথে সম্পূর্ণ একমত। আমাদের একজন দর্শক, তিনি তার নাম বলছেন না, তিনি তার নাম বলছেন সিভিলাইজড। তার আগে একটা মেসেজ অনেকবার আসছে মান্নান ভাই আপনাকে বলার জন্য, মক্তব ইসলামিক এডুকেশন, উনারা বারবার একই মেসেজ পাঠাচ্ছেন। পিআর হচ্ছে ইসরায়েলি ফর্মুলা। তারপরে এই সিভিলাইজ ভদ্রলোক, তিনি খুব ইন্টারেস্টিং মেসেজ পাঠাচ্ছেন, খালেদ মহিউদ্দিন ইসরায়েলের এজেন্ট। তারপরে তিনি বলছেন খুব নিম্নমানের এজেন্ট। মানে উনি আবার ভাবছেন যে মানে আমি আবার নিজেকে খুব ফ্ল্যাটার্ড বোধ করতেছি কিনা ইসরায়েলের এজেন্ট হয়ে। তারপর তিনি বলছেন যে খুব নিম্নমানের এজেন্ট। আর বলা হইতেছে যে পিআর হচ্ছে ইসরায়েলের কি পিআর হচ্ছে ইসরায়েলের ফর্মুলা। ডক্টর আব্দুল মান্নান, আমি আপনার কাছে আসছি। আমি যে প্রশ্নটি নিয়ে আপনার কাছে আসতে চাই, তার আগে আমরা
দর্শক কাছে একটা জরিপের কথা বলতেছিলাম যে দেশে ৭১কে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক, এই অভিযোগ সঠিক বলে মনে করেন কিনা? শতকরা ৪২% দর্শক মনে করেন যে এটি সঠিক, শতকরা ৫৮% দর্শক মনে করেন এটি সঠিক না। আমরা দুটি বিষয় আপনার কাছে প্রশ্নের জন্য আসতে চাই জনাব মান্নান। একটি প্রশ্ন আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন, ডাকসু ইলেকশনের একটা তফসিল ঘোষণা করা হয়েছে। ৯ সেপ্টেম্বর আমরা ডাকসু ইলেকশন দেখব। অনেক প্রার্থী বিশ্ববিদ্যালয়ে বেশ একটা সাজ রব, ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিয়ে অনেক কিছু করছেন, কিন্তু আমার একটা বিষয়ে আমার খুব নজর কেড়েছে। এর মধ্যে একজন প্রার্থী, তিনি আমাদের একজন বীরশ্রেষ্ঠকে হাইজাকার বলে পাকিস্তানের একজন মানে আরেকজন অফিসার, যিনি ওই বিমানটি নিয়ে আসার ব্যাপারে বাধা দিয়েছিলেন, তাকে বীর বা বীর যোদ্ধা বলেছেন। মানে এইসব ব্যাপারগুলি কি মানান ভাই? আওয়ামী লীগ একসময় চেতনার ব্যবসা করত, বলতো যে আওয়ামী লীগ না থাকলে স্বাধীনতার কেউ বলবে না। আমরা কি এই আওয়ামী লীগের কথাগুলিরই আসলে এটার প্রতিফলন দেখি কিনা? মানে হোয়াট ইজ ইউর স্ট্যান্ড অ্যাজ এ পার্টি? মানে আপনি কি মনে করেন যে রশিদ মিনহাজ হচ্ছে বীর আর মতিউর রহমান হচ্ছে হাইজ্যাকার? যে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই কোশ্চেনটা বাংলাদেশে সবসময় থাকে এবং এই কোশ্চেনটা বাংলাদেশ যতদিন থাকবে ততদিন থাকবে। আমরাও এটা মানে ফেস করতে চাই। আমরা তো 71-এর অনেক পরে আমাদের জন্ম। খালেদ ভাই, আপনিও সম্ভবত 71-এর পরেই আপনার জন্ম। আমি আপনার থেকে খানিক বড়, কিন্তু 71 এর পরে জন্ম। আমি হ্যাঁ, জি। তো এই জায়গা থেকে আমরা বাংলাদেশ জামাত ইসলামী বাংলাদেশকে ওন করে রাজনীতি করে। বাংলাদেশ জামাত ইসলামী তার সভা সমাবেশ মিছিল সবকিছুতে বাংলাদেশ জিন্দাবাদই বলে। কাজে বাংলাদেশ প্রতিষ্ঠার পরেই যে 54 বছরের রাজনৈতিক ইতিহাসে বাংলাদেশ জামাত ইসলামী এমন কোনো কর্মকাণ্ড পরিচালনা করে নাই যেটা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং বাংলাদেশের স্বার্থের পরিপন্থী হয়, এরকম কোনো কর্মকাণ্ড করে নাই। কোনো ব্যক্তি বিশেষ বা একজন কোনো বক্তব্য দিলে সেটা জামাত ইসলামের বক্তব্য হতে পারে না। দলীয় জায়গা থেকে বাংলাদেশ জামাত ইসলামের বাংলাদেশ জামাত ইসলামের নেতৃবৃন্দ বারবার ডক্টর মান্নান, এটা কি এটা কেন হয়? এটা কোইন্সিডেন্স যে প্রতিবারই আপনাদেরকে যারা ফলো করেন তারা আসলে পুরো বাংলাদেশটা নিয়ে একটা প্রশ্ন করেন। আপনার মনে আছে ইসলামী ছাত্র শিবিরের একটা পত্রিকা ছাপা হয়েছিল যেটাতে আপনাদের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল এটা করছিল। এটা কেন এরকম হবে? মানে ওনারা কিন্তু খালেদ ভাই ওনারা প্রতিবাদ দিয়েছেন এই লেখার, এবং ওনারা বলেছেন যে এটা লেখকের ব্যক্তিগত দায় দিয়েছেন, এটা পত্রিকার দায় না। এডিটেড জার্নাল মান্নান ভাই, আমি একজন এটা এডিট করছেন, ছাপা হয়েছে, কেউ এটা নিয়ে প্রাইডও নিছেন, তাও আপনি বাদ দেন, ঠিক আছে, এটা প্রত্যাহার করা হয়েছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ইলেকশন করতেছেন এরকম একজন বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে হাইজাকার বলতেছেন এবং রশিদ মিনহাজকে বলতেছেন বীর যোদ্ধা। না, এটা আপনি যদি কোনো ব্যক্তি বলে থাকে আপনি সেই ব্যক্তিকে বলতে পারেন। বাংলাদেশ জামাত ইসলামী এরকম স্ট্যান্ড বহন করে না। এটা আমাদের ক্লিয়ার। আমার মনে হয় যে আপনার বক্তব্য পরিষ্কার। কালকে ডক্টর ফরহাদ মজার আমাদের এখানে আসছিলেন, আসার পরে এই প্রসঙ্গ ধরে আমি বলতেছি, উনি বলতেছিলেন যতদিন বাংলাদেশে জামায়াত থাকবে ততদিন বাংলাদেশে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা থাকবে। কারণ জামায়াতে ইসলামী তার নাম চেঞ্জ করা উচিত, কারণ জামায়াতে ইসলামী যেহেতু বাংলাদেশের বিরোধিতা করেছিল সেই অর্থে, এটা তার কথা, সেহেতু তার নাম চেঞ্জ করে সে এইটার মধ্যে থেকে এটা করা উচিত, এবং তার উপস্থিতি একটা আছে না এন্টিথিসিস হিসেবে আওয়ামী লীগের আগমনকে বা ফিরে আসাকে উৎসাহিত করে। আপনি কি একটু মন্তব্য করবেন ডক্টর মান্নান এই বিষয়ে? জি, অফকোর্স আমি এটার মন্তব্য করতে চাই। আপনি এর আগে আমাকে প্রশ্ন করেছিলেন যে সেনা প্রধান কেন জামাতের নাম বললেন আগে, যে তা আমি এইটার উত্তরটা সেখানে নিয়ে যেতে যাই। দেখেন, যখন 5ই আগস্টের আগ দিয়ে যখন খুব ক্রুশিয়াল মোমেন্ট গুলো যাচ্ছিল আপনার জুলাই মাসের শেষ দিকে এসে, তখন কিন্তু বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার জামাত শিবিরকে নিষিদ্ধ করেছিল এবং তারা মনে করে নিয়েছিল যে এই আন্দোলনের সবচেয়ে বড় চালিকা শক্তিই হচ্ছে জামাত শিবির, তাদেরকে নিষিদ্ধ করলে এই আন্দোলন শেষ হয়ে যাবে। কিন্তু এটা হিতে বিপরীত হয়েছে, জনগণ এটাকে প্রতিহত করেছে, অর্থাৎ ফ্যাসিস্টকে রুখে দিয়েছে সবাই মিলে। তার মানে এই আন্দোলনকে কেন্দ্র করে সবচেয়ে দলীয়ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ জামাত ইসলামী এবং তার অঙ্গ সংগঠনগুলো। সেই কারণে সেনাপ্রধানও এটা মনে করতে পারেন যে জামাত ইসলামীর কারণেই কিন্তু
বাংলা এই আগস্ট গণ অভ্যুত্থানটা সহজ হয়েছে এবং এটা অগ্নিস্ফুলিঙ্গের মতোই কিন্তু ছড়িয়ে পড়েছিল সারা বাংলাদেশে। আর ফরহাদ মাজহার ভাই যেটা বলছেন, উনি সিনিয়র নাগরিক, উনি ব্যক্তিগতভাবে এটা বলতেই পারেন, বাংলাদেশে আমরা কোনো চেতনার ব্যবসাকে সামনে আগাইতে দিতে চাই না। সেটা মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে হোক, সেটা ৭১ ইস্যুকে কেন্দ্র করে হোক। আমরা মনে করি আমরা বাংলাদেশি, এই চেতনা আমাদের থাকবে। আমরা মুসলমান, এই চেতনা আমাদের থাকবে। আমরা মুসলিম, এই চেতনা আমাদের থাকবে। এই চেতনাকে ধারণ করে আগামীর বাংলাদেশকে গড়ার জন্য, গণতন্ত্রকে সুসংহত করার জন্য আমাদেরকে রাজনীতি করতে হবে। আমি মনে করি বাংলাদেশের মানুষ বাংলাদেশ জামাত ইসলামীর নামটাকেই বেশি পছন্দ করে, যার কারণে বাংলাদেশ জামাত ইসলামী যখন মাঠ পর্যায়ে নেতৃত্ব দিয়েছে গণ অভ্যুত্থানের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে, তাদের ডাকে তো হাজার হাজার মানুষ সাড়া দিয়ে চলে এসেছে। ডক্টর মান্নান, জামাত ইসলামী নেতৃত্ব দেয় নাই, কিন্তু জামাত ইসলামী নেতৃত্ব দিলে এটা সবার কাছে গ্রহণযোগ্য হইতো না। জামাত ইসলামী এটাতে একটা মানে খুবই গুরুত্বপূর্ণ রোল ভূমিকা পালন করেছে, সেই গুরুত্বপূর্ণ রোল প্লে করেছে, কিন্তু এটা জামাত ইসলামীর নেতৃত্বে এই আন্দোলন হইলে আমি জানি না মানে এই আন্দোলনের কতটুকু সফল হইতে পারতো না পারতো, এটা আমরা জানি না কিন্তু আসলে। তবে খালেদ মহিউদ্দিন ভাই, আমি 1 ইয়ার আপনাকে খুব ক্লিয়ার করছি, আমিও একজন মাঠের যোদ্ধা। আমি জামাতের কেন্দ্রীয় মজলিস শূরা সদস্য, আরো অনেক আমাদের এরকম মিড লেভেলের নেতারা আমরা মাঠ পর্যায়ে 36 দিন মাঠে ছিলাম। তারপরে বলেছেন বৈষম্য বিরোধী আন্দোলন, এক দফার আন্দোলন বহু পরে আসছে, জনগণ বলার পরে আপনারা বলছেন এটা মুভমেন্টের একটা স্ট্র্যাটেজি। ওকে, মুভমেন্টের স্ট্র্যাটেজি, সেটা তো ঠিকই আছে, মুভমেন্টের স্ট্র্যাটেজি। তবে আমি আপনার কাছে আবার আসবো। আমি একটু যেটা লাগবো, বাংলাদেশের ইতিহাসে কয়েকটা গুরুত্বপূর্ণ মানে ঘটনা আছে যেটা ঐতিহাসিক মোড় বলে। এর মধ্যে 21শে আগস্টে সেই সময়কার বিরোধী দলীয় নেত্রী এবং নেতাদের উপর বোমা হামলা একটা, সেইটার যেই করে থাকুক, তারপরে 10 ট্রাক অস্ত্র বাংলাদেশে ঢোকা একটা, 63টা জেলায় একই সঙ্গে বোমা হামলার ঘটনা একটা। আমরা যদি এই যে বেকারিটার নাম ভুলে গেলাম, হোলি আর্টিজানের মধ্যে বিদেশিদের এই ঘটনাগুলি না ঘটার জন্য আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো যে বিএনপির কোনো আলাদা গবেষণা, ভাবনা চিন্তা এগুলি রয়েছে কিনা। আমরা বিএনপির 31 দফা দেখতেছিলাম, 31 দফা এর মধ্যে আভাস আছে, কিন্তু সত্যিকার অর্থে এরকম ঘটনা যাতে আর না ঘটে সেইটার কোনো গবেষণা বা আছে কিনা, জেনারেল আকবর। খুবই একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমার যদি সংক্ষেপে আমার বলতে হয়, আমাদের শত্রু শুধু বাইরে যে তা নয়, আমাদের শত্রু আমাদের মধ্যেও আছে। আমাদের দেশের নিরাপত্তা যদি আমরা সত্যি আমরা সংহতি করতে চাই, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। The division amongst us helps the enemy to penetrate. এবং যতগুলো ইনসিডেন্ট বলেছেন প্রত্যেকটার কিন্তু বাইরে হাত আছে, এবং বাইরের হাত ইনভেস্টিগেশন করতে গেলেই কিন্তু সেখানে বাধাগ্রস্ত হতে হয়েছে। তো যার জন্য আজ পর্যন্ত এই প্রতিটা ইনসিডেন্টের আসল কলকাঠি কে নাড়িয়েছে সেটা কিন্তু এখনো নির্ধারণ করা সম্ভব হয় নাই, আমরা খালি আন্দাজ করেছি। তো জাতি হিসাবে বেঁচে থাকতে হলে উই হ্যাভ টু হ্যাভ দ্যাট ইউনিটি, যে করেছে এইটা আমরা যদি বের করতে পারি। যে পিলখানা ঘটনা যে একটা ইনকোয়ারি হলো, ওর আপনার টার্মস অফ রেফারেন্স যদি দেখেন, সো মেনি রেস্ট্রিকশনস, এই করা যাবে না, এই করা যাবে না। কেন? একটা ইনকোয়ারি হয়েছে, ঘটনা যাদেরকে কমিটি দিয়েছে তাদের শুড হ্যাভ এ ফ্রি হ্যান্ড, কিন্তু এগুলো সবসময় করা হয়নি। কারণ আপনি, আমরা সবাই বুঝি এর পিছনে কার হাত ছিল, এবং সেই হাত যদি আমরা আইডেন্টিফাই না করতে পারি, সবসময় যদি আমরা উই রিমেইন ইন ইলিউশন যে হ্যাঁ কে করেছে এত জানার দরকার কি, তাহলে আমাদের এরকম ঘটনা ঘটতেই থাকবে। এবং আমাদের সব পার্টিকে এখানে একত্র হতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। দেশের নিরাপত্তার খাতিরে কোনো ছাড় নেই, আমাদের ঐক্যবদ্ধই আমাদের শক্তি, এবং সেই শক্তি দিয়ে আমাদের এইভাবে মোকাবেলা করতে হবে বলে আমি মনে করি। জেনারেল আকবর, আমি একটু, আপনি যেহেতু কালের সাক্ষী সেই ক্ষেত্রে আপনাকে একটু আমি 2004 সালে নিয়ে যেতে চাই। 21শে আগস্টে যখন গ্রেনেড হামলাটা হয়, তখন আপনার মনে থাকবে একটা বিচার বিভাগীয় তদন্ত কমিশন করা হয়েছিল 1 সদস্যের বিচারপতি জয়নুল আবেদিনকে নিয়ে। আমি জয়নুল আবেদিন সাহেবকে ইন্টারভিউ করেছিলাম, প্রথম আলোতে এটা ছাপাও হয়েছিল। জয়নুল আবেদিন সাহেব আমাকে
উনার রিপোর্ট ছাপা হওয়ার আগে উনি বলেছিলেন যে এতে বিদেশের হাত থাকতে পারে। আমি তাকে প্রশ্ন করেছিলাম বিদেশ কোনটা, উনি আমাকে সর্বোচ্চ ক্লু দেওয়ার জন্য বলছিলেন যে আমাদের সবচেয়ে কাছাকাছি দেশটাও বিদেশ, অর্থাৎ সীমানা পার হলেও বিদেশ। এই অবস্থার মধ্যে আপনি যেটাকে বলতেছেন যে এইটা ধরে না করে আমরা দেখলাম বিএনপি একটা জজ মিয়া, বিএনপি সরকার বলছে বলে আমি বলতেছি, বিএনপি একটা জজ মিয়া খাড়া করলো, ওই তদন্ত প্রতিবেদন মানে বিচার বিভাগীয় তদন্ত প্রতিবেদনটা একরকম কার্পেটের তলায় রাখা হইলো। তো তখন এইটা কেন করা হলো, মানে মানে আপনার কি মনে হয় যে 21শে আগস্টের এত বড় ঘটনা